আচ্ছা, আগের দিন তোমাদের হচ্ছে যে নাম্বার সিস্টেমের একটা বেসিক ক্লাস করিয়েছিলাম। আশা করি যারা ওই ক্লাসটা দেখনি তারা দেখে নেবে, তাহলে আজকে ক্লাসটা সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো। তো আজকে যেটা করাবো, আজকে হচ্ছে যে নাম্বার সিস্টেমের একদম যেটা আমাদের প্রয়োজন হয়, যেটা একদম প্রথমে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার মানে যেটাকে আমরা বলছি কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আমরা কি বলছি স্বাভাবিক সংখ্যা, যাকে বলা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই ন্যাচারাল নাম্বারটা কি না, এই ন্যাচারাল নাম্বারটা আমরা যখন ছোটবেলা থেকে একদম যখন সেই হাতে ঘড়ি থেকে আমরা যখন অঙ্ক শিখি, সবার প্রথমে কিন্তু আমরা কি শিখি, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, বা ইংলিশে 1 2 3 4 কিন্তু এগুলা আমরা শিখি। সেই যে ওয়ান, অর্থাৎ ওই ওয়ানটা কোথা থেকে আসছে না, কোনো কিছু গণনার ক্ষেত্রে যেই সমস্ত সংখ্যা আমরা ব্যবহার করি সেগুলাকে আমরা বলছি কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই যে 1 2 3 4 এগুলো আমরা সমস্ত গণনার জন্য আপ টু যত আছে, কারণ এই ন্যাচারাল নাম্বার অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি কি স্বাভাবিক সংখ্যা। তাহলে কি যদি আমি বলি, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা হলো কি যে বস্তু সমূহ গণনার প্রয়োজনে, তাহলে কি না বস্তু সমূহ গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যা উৎপত্তি বা ব্যবহৃত হয়, ঠিক আছে, উৎপত্তি আমরা তাদেরকেই স্বাভাবিক সংখ্যা বলি। ঠিক আছে, তাহলে কি মানে বস্তু সমূহ গণনার প্রয়োজনের জন্য যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয়েছে, ঠিক আছে, এইটা যখন সেই আদিমকালে যখন আমরা ওই বিভিন্ন ধরনের পশু বা বিভিন্ন ধরনের হচ্ছে যে পাখি যখন ওরা বনে শিকার করতে যেত, সেই তখন থেকে কিন্তু এই হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার উৎপত্তি। তখন থেকে সেই যে গণনার কাজে যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহৃত হতো সেগুলাকে আমরা বলছি কি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলো তাহলে কি কি, এই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে কি 1 2 3 4 5 এরকম ডট করে করে চলে গেছে, এটা কি অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে এই স্বাভাবিক সংখ্যার কিন্তু শেষ নেই। ঠিক আছে, এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এবারে তোমাদের এই যে স্বাভাবিক সংখ্যা জানলাম, এই স্বাভাবিক সংখ্যা আমরা যদি বলি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কিন্তু আমাদের জানতে হয়। তাহলে কি এই যে স্বাভাবিক সংখ্যা জানলাম, আর একটা কথা বলি, এই স্বাভাবিক সংখ্যাটাকে অ্যাকচুয়ালি কিন্তু এন দিয়ে, অর্থাৎ এই ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এই একটা হচ্ছে যে সেটের আকারে লেখা যায়। ঠিক আছে, এখন তোমরা শুধু এটা এমনি জেনে রাখো, ঠিক আছে, তোমাদের এটা বিশেষ কিছু না জানলেও হবে। ঠিক আছে, ঠিক আছে, ক্যাপিটাল এন দিয়েও ন্যাচারাল নাম্বারকে নোট করা হয়। এবারে এই যে দেখো, এই যে যেহেতু 1 থেকে শুরু হচ্ছে ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা, তাহলে এই স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত 1। তাহলে যদি আমি নোট আকারে লিখতে যাও, তোমরা যে নোট বা যা হিসাবে লিখতে পারো, যে তাহলে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম, তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এটা অনেক সময় এক্সামে আছে। ঠিক আছে, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত, তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কিন্তু 1। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। বা অনেক সময় সবচেয়ে ছোট না বলে দেয়, অনেক সময় ক্ষুদ্রতম বলা হয়, তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কি 1। তারপরে আরেকটা জিনিস জানতে হয় কি, আরেকটা জিনিস, এই যে দেখো আমরা কিন্তু 1 2 3 4 5 থেকে শুরু করেছি, তার মানে নিশ্চয়ই আমরা এই যে 1 2 3 4 5 থেকে শুরু করেছি, তার মানে নিশ্চয়ই 0 এর আগে আছে 1 এর আগে, কিন্তু আমরা 0 দেখলে লিখিনি। তার মানে এটা মনে রাখবে, 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, কারণ 0 কিন্তু গণনার কাজে ব্যবহার হতো না। তাই
হচ্ছে যে জিরো স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে দেখো, তাহলে জিরো স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলাই মনে রাখতে হয়, এগুলাই বেশি এক্সামে আছে। ঠিক আছে, আর একটা কি, তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা তো পেলাম এক, তাহলে সবচেয়ে বড় কি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে? দেখো আমি কি বললাম, সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না এই কারণেই, কারণ দেখো এই স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত। তুমি যেই সংখ্যা লাও না কেন, তারপরে যদি সঙ্গে যদি আমি এক যোগ করি, তাহলে তার পরের বড় সংখ্যা আবার পাওয়া যাবে। তুমি যে কোনো সংখ্যা দেখো, ধরো মনের মধ্যে যা আছে তুমি লেখো, তারপরে তুমি তার সঙ্গে আবার এক যোগ করে দাও, এক যোগ করলে কিন্তু পরের সংখ্যা আমি পেয়ে যাবো। অর্থাৎ সবচেয়ে বৃহত্তম কিন্তু স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না, কারণ কি স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত, তাই সবচেয়ে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না। আর একটা কথা, এই স্বাভাবিক সংখ্যা কিন্তু সব স্বাভাবিক সংখ্যা কি ধনাত্মক। ঠিক আছে, কখনোই কিন্তু স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক হতে পারে না, কারণ এই যে দেখো 1 2 3 4 থেকে গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যা রয়েছে সেগুলো কখনো আমরা নেগেটিভে ব্যবহার করি না, তাই এই হচ্ছে স্বাভাবিক সংখ্যা কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, এটা একটা নোট আকারে তোমরা লিখে রাখবে। ঠিক আছে, তো এই হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা যেটা আমরা জানলাম, তাহলে গণনার উৎপত্তির জন্য যেই সমস্ত সংখ্যাগুলো আমরা পেয়েছি সেগুলাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। তাহলে 1 2 3 4 থেকে এরকম অসীম পর্যন্ত বিস্তৃত সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1, আর জিরো হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়, আর বৃহত্তম স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না, কারণ স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এবারে এই যে স্বাভাবিক সংখ্যাগুলা বললাম, এই স্বাভাবিক সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই স্বাভাবিক সংখ্যার অ্যাকচুয়ালি প্রকারভেদ। ঠিক আছে, এই স্বাভাবিক সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, এই যে স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাকে কি দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দুই ভাগে কিভাবে ভাগ করা যায়, দেখো এইটা উৎপাদক বা গুণনীয়কের উপর ভিত্তি করে এই স্বাভাবিক সংখ্যাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এই যে দুই ভাগে ভাগ, এটা কি উৎপাদক বা গুণনীয়কের উপর ভিত্তি করে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, যে স্বাভাবিক সংখ্যার আমরা যখন প্রকারভেদ বলছি, সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে আমরা উৎপাদক বা গুণনীয়কের উপর ভিত্তি করে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে এখন মনে প্রশ্ন হতে পারে, স্যার উৎপাদক বা গুণনীয়ক কি? হ্যাঁ, আগে আমরা ওইটা জানি, তারপরে কি ভাগগুলা কি আছে সেটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, তাহলে উৎপাদক বা গুণনীয়ক কি সেটা আগে আমাকে জানতে হবে। তাহলে উৎপাদক, আগে উৎপাদক কাকে বলে বা গুণনীয়ক কাকে বলে, যেটা উৎপাদক সেটাকে আমরা কি বলছি, গুণনীয়ক। ঠিক আছে, এবারে দেখো, তাহলে উৎপাদক বা গুণনীয়ক কি, দেখো যে সংখ্যা কোন সংখ্যাকে নিঃশেষে বা সম্পূর্ণরূপে ভাগ করে তাকে আমরা কি বলছি, উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, তাহলে লিখো, আমি যখন উদাহরণ দেবো পরিষ্কার বুঝতে পারবে। তাহলে যে সংখ্যা অন্য কোন সংখ্যাকে নিঃশেষে বা সম্পূর্ণরূপে ভাগ করে তাকে উৎপাদক বা
গুণনীয়ক বলে। ঠিক আছে, তার মানে এখানে কি বলছি দেখো, যে সংখ্যা অর্থাৎ কোনো একটা সংখ্যা আর একটা অন্য কোনো সংখ্যাকে কি নিঃশেষে বা সম্পূর্ণরূপে ভাগ করবে, অর্থাৎ নিঃশেষে কথার অর্থ যে তার ভাগশেষ বলে কিছু থাকবে না, অর্থাৎ ভাগশেষটা হচ্ছে যে ভাগটা মিলে যাবে বা ভাগশেষ কি হবে, শূন্য হবে। ঠিক আছে, সেইটাকে আমরা কি বলছি, সম্পূর্ণরূপে যদি ভাগ করতে পারে তখন তাকে আমরা বলছি কি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা বলছি কি উৎপাদক বা গুণনীয়ক বলে। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাটার আমরা আচ্ছা, যে সংখ্যা অন্য কোনো সংখ্যাকে নিঃশেষে বা সম্পূর্ণরূপে ভাগ করে তাকে সেই সংখ্যার ভাগ করে তাকে সেই সংখ্যার, আচ্ছা তাকে সেই সংখ্যার লিখে, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে, বুঝতে, তাকে সেই সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বলে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি, দেখো তার মানে দুটা সংখ্যা থাকতে হবে, যদি একটাকে অপরটাকে যদি ভাগ করি, সেই ভাগ যদি আমাদের মিলে যায় তাহলে আমরা সেই সংখ্যাটার গুণনীয়ক বা উৎপাদক থাকবে। ঠিক আছে, আর যদি ভাগ না মিলে তাহলে গুণনীয়ক বা উৎপাদক কিন্তু থাকবে না। ঠিক আছে, এবারে দেখো যদি আমি এক্সাম্পল স্বরূপ একটা সংখ্যা নিই, ঠিক আছে, ধরো 12 নিলাম। ঠিক আছে, এই যে 12, এই 12 সংখ্যাটাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। দেখো এই যে 12 সংখ্যাটা নিলাম, এই 12 সংখ্যাটাকে যদি আমরা 12 ভাজিত 1 করি, ঠিক আছে, যে কোনো সংখ্যাকে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু 1 দিয়ে ভাগ যাবেই যাবে। ঠিক আছে, এমন কোনো সংখ্যা নেই যে 1 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, 12 দিয়ে ভাগ গেল, তারপর 12কে আর কত দিয়ে ভাগ যায়, তাহলে 12 ভাজিত 1-এর পর 2 দিয়ে দেখি, তাহলে 2 6 12। আচ্ছা, 12 ভাজিত 3 করি, তাহলে কত, 3 4 12। ঠিক আছে, আর 12 ভাজিত 5 দিয়ে তো 12কে ভাগ যায় না, 4 এই সরি 3-এর পর 4 আছে, তাহলে 4 দিয়েও ভাগ যায়, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 3 12। আবার 12 ভাজিত 6, 6 করলেও কিন্তু কি হবে, 2 12। আর 12 ভাজিত 12 করলে কত হবে, 1। তাহলে দেখো আমি একটা এক্সাম্পল ধরলাম, তাহলে 12কে কোন সংখ্যাগুলোতে ভাগ গেল সেগুলাই কিন্তু তার গুণনীয়ক বা উৎপাদক। তাহলে এই 12 সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক গুলা কোন কি হবে, তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে আর 12 হবে। ঠিক আছে, তাহলে 12 সংখ্যাগুলোর উৎপাদক কটা, দেখো এখানে 3টা, এখানে 3টা, অর্থাৎ 6টা উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, তুমি বলতে পারো তাহলে স্যার সব সংখ্যারই কি এরকম হচ্ছে যে 6টা 5টা 6টা উৎপাদক থাকবে না, কোন সংখ্যার 2টাও থাকতে পারে বা কোন সংখ্যার 1টাও থাকতে পারে। ঠিক আছে, তারপরে দেখো 2টা আমি যদি দেখো 13 দিয়ে ভাগ করি, 13কে ভাগ করি, দেখো 13 সংখ্যাটা লিখি, তাহলে 13 ভাজিত 1 মানে 13, আর 13কে কত দিয়ে ভাগ করা যায়, 13 দিয়ে। ঠিক আছে, এর মধ্যখানে আর অন্য কোন সংখ্যা পাওয়া যাবে না যে তুমি 13কে আর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে। ঠিক আছে, তাহলে কোন সংখ্যাকে আমরা যদি ভাগ করে দেখি তাহলে দেখবে হয় 2টা বা 2-এর অধিক কিন্তু উৎপাদক পাবো, তার হচ্ছে যে কম কিন্তু আমরা পাবো না। আর যদি তার কম উৎপাদক পাই তাহলে সেটা কিন্তু আমাদেরকে উৎপাদক বলা যাবে না। ঠিক আছে, সেটা একটা কনক্লুশন আছে, পরবর্তীকালে বলছি। তাহলে 12কে আমরা যদি ভাগ করি তাহলে 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে আর 12 দিয়ে, তাহলে টোটাল কটা পেলাম, 6টা। কিন্তু 13-র ক্ষেত্রে 2টা উৎপাদক, 1 দিয়ে ভাগ করা যায় আর 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে দুটাই 13-র ক্ষেত্রে 2টা উৎপাদক। আরো এরকম অনেক সংখ্যা আছে যাতে 2টা উৎপাদক, আরো এরকম অনেক সংখ্যা আছে যাতে 2-এর অধিক কিন্তু উৎপাদক পাওয়া যাবে। ঠিক আছে, এবারে এই যে 2-এর অধিক উৎপাদক আর 2টা উৎপাদক, এর উপর ভিত্তি করে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে বলছি আমরা মৌলিক সংখ্যা, আর একটাকে আমরা বলছি কি যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো তাহলে মৌলিক সংখ্যা কি জিনিস আর যৌগিক সংখ্যা কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে,
দেখো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যারই প্রকারভেদ, অর্থাৎ উৎপাদক বা গুণনীয়কের উপর ভিত্তি করে কিন্তু এটা ভাগ করা হচ্ছে, ঠিক আছে। তাই এই হচ্ছে যে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা অনেক সময় কোশ্চেন আছে, এগুলো আসলে কিন্তু সবই স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো আমি বললাম এই স্বাভাবিক সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা। তাহলে এখন আমরা কি জানবো, আগে আমরা জানবো কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর এই মৌলিক সংখ্যা জানতে হলে উৎপাদক বা গুণনীয়ক জানতে হবে, এবং যৌগিক সংখ্যা জানতে গেলেও উৎপাদক বা গুণনীয়ক জানতে হবে, তাছাড়া কিন্তু তোমাদের বোঝাটা ক্লিয়ার হবে না, ঠিক আছে। এবার এই মৌলিক সংখ্যা কি না, এই যে সমস্ত স্বাভাবিক সংখ্যা এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে, তাহলে লিখো যে সমস্ত স্বাভাবিক সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক থাকে না, ঠিক আছে। আমি একটাই লিখছি, তোমরা চাইলে দুটো লিখতে পারো, উৎপাদক বা গুণনীয়ক থাকে না, ঠিক আছে। তাকে আমরা কি বলছি, মৌলিক সংখ্যা। দেখো সংখ্যাটা কি লিখলাম, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, বা অনেক সময় এটা বলা যায় যে যে সমস্ত স্বাভাবিক সংখ্যার দুটা ভিন্ন উৎপাদক। দুটা ভিন্ন উৎপাদক বলতে কি আলাদা, ভিন্ন কথার অর্থ কি আলাদা, অর্থাৎ যদি দুটো আলাদা উৎপাদক থাকে তখনই আমরা তাদেরকে বলছি কি মৌলিক সংখ্যা। দুটো থাকতে হবে এবং সেটা কি আলাদা হতে হবে, একই হলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কি আবার দেখো এখানে কি বলছি, এই যে স্বাভাবিক সংখ্যার এক আর একটা কি সেই সংখ্যা, অর্থাৎ কি তুমি যেই সংখ্যাটাকে ভাগ করবে সেটা এক দিয়েই ভাগ যাবে আর সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে। একটু আগে আমি দেখেছিলাম একটা এক্সাম্পল 13 কে এক দিয়ে ভাগ যায় আর 13 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো দিয়ে কিন্তু ভাগ যায় না। তাহলে দেখো এরকম আরো এক্সাম্পল আছে, দেখো আরো এক্সাম্পল যদি দেই, দেখো 2 আছে, 2, তাহলে 2কে যদি আমরা ভাগ করি, দেখো 2কে আমরা যদি ভাগ করি 2 ভাজিত 1 মানে 2, আর 2 ভাজিত 2 মানে কত 1, অর্থাৎ দেখো 2কে ভাগ করলে আমরা দুটা উৎপাদক পাচ্ছি, দুটাই আলাদা, অর্থাৎ কি একটা 1 পাচ্ছি আর একটা 2 পাচ্ছি, এর বাইরে কিন্তু অন্য কোনো আর উৎপাদক আমরা পাবো না। এরকম আরো কিছু আছে সংখ্যা, 2 আছে, তোমরা দেখো 3 আছে, আচ্ছা 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, এরকম পর পর করে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। এরকম কিন্তু অনেক এরকমের যদি মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করি, মৌলিক সংখ্যা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এরকম আমরা কিন্তু দেখি যে এরকম কিন্তু অনেক সংখ্যাই আমরা পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি কি পেলাম, মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, এগুলা কিন্তু সমস্ত কি মৌলিক সংখ্যা। কারণ কি এদের মধ্যে দুটাই উৎপাদক থাকে, দুটাই ভিন্ন, আর সেই ভিন্ন উৎপাদকের ক্রাইটেরিয়া কি এক থাকবে আর সেই সংখ্যা থাকবে, ঠিক আছে। এছাড়া অন্য কোনো আর উৎপাদক থাকবে না, সেটা কি আমরা কি বলছি মৌলিক সংখ্যা। এবারে তাহলে ধরো তোমাকে একটা সংখ্যা দিয়ে দেওয়া হলো, তাহলে সেই সংখ্যাটা মৌলিক কিনা তুমি কি করে বলতে পারবে, তাহলে সেই সংখ্যাটা মৌলিক কিনা জানতে গেলে আমাকে কিন্তু তার মৌলিক সংখ্যা চেনার নিয়মটা আমাকে জানতে হবে। হতেই পারে কোন একটা সংখ্যা দিয়ে বললো, আচ্ছা বলো তো এই সংখ্যাটা মৌলিক না যৌগিক না কি বলো, তাহলে তোমাকে কিন্তু সেই সংখ্যাটা আমরা কিন্তু মৌলিক সংখ্যা বলতে গেলে তার কিন্তু আমাকে সেটা কি বলতে যাচ্ছে, অর্থাৎ মৌলিক সংখ্যা চেনার কি নিয়ম সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে আমি কি বলছি, মৌলিক সংখ্যা চেনার নিয়ম, ঠিক আছে। হয় না, কোনো মানুষকেও চিনতে গেলে তার সম্বন্ধে অনেক কিছু জানতে হয়, তবে আমরা সেই মানুষটাকে কিছু না কিছু উপলব্ধি করতে পারি বা কিছুটা জানতে পারি যে এই মানুষটা উমুক হতে পারে। ঠিক সেই রকম মৌলিক সংখ্যাকে চিনতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। মৌলিক সংখ্যা চিনতে গেলে কি, 1 নম্বর দেখো মৌলিক সংখ্যা কিন্তু সব সময় 1-এর চেয়ে বড়। দেখো এইখানে মৌলিক সংখ্যা কখনোই কিন্তু অনেকেই প্রশ্নে
করো, বা অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে, স্যার 1 কি মৌলিক সংখ্যা? আমি বলছি না, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। কারণ মৌলিক সংখ্যার ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছে কি, যে মৌলিক সংখ্যা সবসময় 1-এর চেয়ে বড়। তাহলে মৌলিক সংখ্যা সবসময় কি 1-এর চেয়ে বড়, অর্থাৎ এটা এবার লিখতে হবে, সংখ্যাটিকে, যে সংখ্যাটা তোমাকে দিয়ে থাকবে সেই সংখ্যাটিকে অবশ্যই কি হবে, 1-এর চেয়ে বড় হতে হবে। অর্থাৎ কি হবে, সংখ্যাটিকে অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে। ঠিক আছে, তার মানে কি, আমি মৌলিক সংখ্যা, কোন একটা সংখ্যা দেওয়া থাকলো, সেটা ধরো একটা সংখ্যা দেওয়া থাকলো, ধরো বলে দেওয়া থাকলো 17 দেওয়া থাকলো, এই সংখ্যাটা মৌলিক কিনা আমাকে দেখো প্রথম কার্ডে কি দেওয়া আছে, সংখ্যাটিকে অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে। তাহলে দেখো 17 তো নিশ্চয়ই 1-এর থেকে বড়, তাহলে 1 নম্বর কন্ডিশন কিন্তু আমি বললাম, সেটা কিন্তু 17 ক্ষেত্রে স্যাটিসফাইও করে গেল। এবারে কি, অবশ্যই তো একটা স্যাটিসফাই হলো, তাহলে আর কি কিছু চেনার নিয়ম আছে? তাহলে এরকম তো তুমি বলে স্যার একটা তো বললে তো হবে না, কারণ এরকম তো সমস্ত অনেক সংখ্যাই পাবো 1-এর চেয়ে বড়, তাহলে সবই কি মৌলিক সংখ্যা? না, সবই মৌলিক সংখ্যা না। তাহলে আর দ্বিতীয় নম্বর ক্রাইটেরিয়া কি আছে, অবশ্যই সংখ্যাটির দুটা গুণনীয়ক বা উৎপাদক হতে হবে। তাহলে কি, এর হচ্ছে কি দুটা গুণনীয়ক মানে ভিন্ন হতে হবে। তাহলে কি, দুটি ভিন্ন উৎপাদক বা গুণনীয়ক থাকবে। ঠিক আছে, দুটো একই অর্থে ব্যবহৃত হয়, দুটি ভিন্ন উৎপাদক বা গুণনীয়ক থাকবে। সেই দুটার মধ্যে দুটা ভিন্ন বলতে কি কি, দুটা বলতে হয় 1 ও সেই সংখ্যা, আর অন্য কিন্তু কিছু নয়। অন্য কোনো সংখ্যা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা মৌলিক সংখ্যা হবে না। দেখো এই যে 17 লিখছি, এই 17টা তো অবশ্যই 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে গেছে, আর 2 নম্বর কন্ডিশন কি বলছি, দুটা ভিন্ন উৎপাদক থাকতে হবে, আর 1 আর সেই সংখ্যা। দেখো 17কে যদি আমি ভাগ করি, 17কে আমরা যদি 17কে 1 দিয়ে ভাগ যায়, অবশ্যই জানি 17, আর দেখো 1-এর পর তুমি 2, 3, 4, 5, 6, 7 যা দিয়ে 8, 9, 10 যা দিয়েই করো, আর কিন্তু কোনো কিছু দিয়েই ভাগ যায় না। অর্থাৎ এরপরে যদি আমি 17কে কত দিয়ে ভাগ করতে পারি, একদম 17কে 17 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে কি কি দুটো উৎপাদক পেলাম, দেখো 1 পেলাম আর 17 পেলাম। আমি কি বলছিলাম, 1 থাকবে আর সেই সংখ্যাটা কি বলতে, যেই সংখ্যাটা লিখেছি। তাহলে দেখো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে এটা কিন্তু আমরা কি বলছি, 17কে মৌলিক উৎপাদক বলছি। আচ্ছা, 17-এর জায়গায় অন্য কোনো সংখ্যা নাও তোমাদের মনের মতো। স্যার তাহলে আপনি 17 লিখছেন, আমি যদি বলি 14, আচ্ছা ঠিক আছে 14 নাও, 14 নিলে কি হবে, দেখো 14কে 14 ভাজিত 1, তাহলে 14 ভাজিত 1 মানে 14। আচ্ছা 14 ভাজিত 1-এর পর 2, 2 দিয়ে 2 সাথে 14। আচ্ছা তারপরে দেখো আমি বলছি কি, 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো থাকবে না। দেখো এখানে কিন্তু 2 চলে আসছে, তাহলে কিন্তু এটা মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে না। তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, অর্থাৎ সংখ্যাটিকে অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে, তাহলে অবশ্যই সংখ্যাটি কিন্তু 1-এর থেকে বড় হলো। কিন্তু দ্বিতীয় কন্ডিশন বলে দিয়েছে কি, দুটো ভিন্ন উৎপাদক, যেটা আবার কি 1 আর সেই সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 আর সেই সংখ্যা ছাড়া, তাহলে কি দেখো 1 আর সেই সংখ্যা ছাড়াও এখানে কিন্তু একটা 2 চলে আসতেছে, 14 কে 14 দিয়ে ভাগ যাবেই, কিন্তু তা বদল 2 আর ওরকম আসতে পারে, 7ও চলে আসবে, তাহলে কিন্তু এটা আর মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে না। তাহলে আশা করি মৌলিক সংখ্যা চেনার নিয়মটা বুঝতে পারলে। আচ্ছা, আমার ক্লাসগুলো কিন্তু একটু যথেষ্ট বড় হয়, যদি সত্যিকারের শেখার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু যদি সময় বা ধৈর্য দিয়ে মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি বলছি এমন কোনো ক্লাস পাবে না যে তোমরা বুঝতে পারবে না, এমন কোনো টপিক নেই যেগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাবে। আমি বলছি খুব সহজভাবে এবং যতটা একদম বেসিক থেকে করানো যায় সেভাবে আমি চেষ্টা করেছি। ঠিক আছে, কারণ আমি এখানে এমনি লিখে এক্সাম্পল দিয়েও চলে যেতে পারতাম, কিন্তু এই জিনিসটা না জানলে কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু অনেক সমস্যায় পড়বে। তাই আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই বলি যে তোমরা যখন শিখবে, যে জিনিসটা জানো, যতটা জানবে ততটা যেন কিন্তু নিট অ্যান্ড ক্লিন জানতে পারো, যেটা জানবে না সেটা ছেড়ে দাও। কিন্তু দেখো এই যে আমি আবার বলছি, এই নাম্বার সিস্টেমে সবসময় কিন্তু যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখেই অ্যান্সার করতে পারি, এগুলার কিন্তু কোনো রকম মানে কষার প্রয়োজন হয় না, শুধু সাধারণ ধারণা থাকলেই করতে পারি। আর এগুলো অলরেডি আমরা সমস্ত কিছু শিখে এসেছি,
হয়তো কোথাও একটু আগে পরে আছে বা সঠিকভাবে জানা নেই, এগুলো কিন্তু যদি একটু জানতে পারি তাহলে কিন্তু সমস্ত কোশ্চেন করতে পারবো। ঠিক আছে, আর বেশি কিছু বলছে না, তো আশা করি সবাই তোমরা জানো, বোঝো, আর বলার কিছু নেই। তো চলো, তাহলে আমি কি বললাম, নিশ্চয়ই মৌলিক সংখ্যা চেনার নিয়ম আমরা কিন্তু বুঝতে পারলাম। এবার দেখো, মৌলিক সংখ্যা তো চিনে গেলাম, কিন্তু এই মৌলিক সংখ্যা, কতগুলা মৌলিক সংখ্যা সম্বন্ধে ছোট্ট কয়েকটা নোট বা তথ্য আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সেটা কি কি দেখো। আচ্ছা দেখো, আমি কি বললাম, মৌলিক সংখ্যা সংক্রান্ত কয়েকটা হচ্ছে যে তথ্য। ঠিক আছে, এটাকে নোট আকারে তোমরা লিখতে পারো, নিচে যখন লিখবে নোট আকারে লিখবে। নোটের মধ্যে কি, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলোই কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, দেখো আমি বললাম যে মৌলিক সংখ্যা, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত। দেখো তোমাদেরকে তার আগে একটু স্মরণ করে দেই, আমি যখন মৌলিক সংখ্যা বলছিলাম, তাহলে মৌলিক সংখ্যা চেনার নিয়মে বললাম কি, মৌলিক সংখ্যা সবসময় কি একের থেকে বড়, সরি মৌলিক সংখ্যা সবসময় কি হবে, অলওয়েজ স্ট্রিক্টলি একের থেকে বড়, মানে একের সমান হতে পারে না। ঠিক আছে, তার মানে কিন্তু অলওয়েজ কিন্তু মৌলিক সংখ্যা কি গ্রেটার দেন 1। আর একটা কি বলছিলাম, দুটা ভিন্ন উৎপাদক থাকবে। ঠিক আছে, তাহলে আমি বলছিলাম কি, এইটা একটা ক্রাইটেরিয়া, আর দুটা ভিন্ন উৎপাদক থাকবে। আর মৌলিক সংখ্যাগুলো কি কি না, আমি মৌলিক সংখ্যাগুলো বলছিলাম কত, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এরকম করে চলতে আছে। ঠিক আছে, কিন্তু 1 থেকে 100 পর্যন্ত যত সমস্ত মৌলিক সংখ্যা আছে সেগুলো কিন্তু জানতে হবে, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টা মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তোমরা নিজেরা খুঁজে লিখবে, এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা সেটা কিন্তু অনেক সময় এক্সামে আসে। তাহলে দেখো, তাহলে এখানে কি বললাম, নোটে কি লিখতে বললাম, তাহলে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে দেখো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে, সবচেয়ে দেখো, এই যে বললাম সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। কারণ কি, দেখো ন্যাচারাল নাম্বারের মধ্যে স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি পড়ে, 1, 2, 3, 4, কিন্তু মৌলিক সংখ্যার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি আছে, যে অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে। তাহলে 1-এর পরের সংখ্যা কি আছে, 2, আর আমরা একটু আগে দেখেছিলাম 2-এর দুটা ভিন্ন উৎপাদক, একটা কি, একটা 1 আর একটা 2, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 2। ঠিক আছে, এবারে আচ্ছা, আর 2 নম্বরে কি, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে লিখো, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কিন্তু 2। আচ্ছা, এটা একটু ঠিক চিহ্ন দিয়ে রাখো, এটা জোড় কেন পরবর্তীকালে বলছি। ঠিক আছে, এখন বলবো না, এখন মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা পড়াচ্ছি, ওটাকে পড়াই, তারপরে জোড় বিজোড়টা পরে আসছি। ঠিক আছে, কিন্তু এটা এখন নোট আকারে তুলে রাখো, পরবর্তীকালে এটা এক্সপ্লেনেশন করে দিচ্ছি। তো একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত, 2। তারপরে দেখো, আর একটা কথা বললাম, এই যে দেখো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে, আগেই ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখো, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। আর এক হচ্ছে যে মৌলিক সংখ্যা নয়, কারণ অলওয়েজ কি মৌলিক সংখ্যা গ্রেটার দেন 1, তাই 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, অনেকের মনে ডাউট থাকে, ডাউটটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। তারপর দেখো, 0, 0 হতে হবে 0। আচ্ছা, 0 তো স্বাভাবিক সংখ্যাই নয়, তাহলে মৌলিক সংখ্যার মধ্যে কি করে আসবে, এটা ইম্পসিবল ব্যাপার। কারণ আমি যে ন্যাচারাল নাম্বারের মধ্যে যে সেটটা দেখেছিলাম, সেখানে তো 1, 2, 3 থেকে শুরু, বা ন্যাচারাল নাম্বার যে সংখ্যাগুলো দেখেছিলাম সেটা তো 1 থেকে শুরু, সেখানে জিরোর কোনো স্থানই নেই। তাহলে 0 কি করে মৌলিক সংখ্যা হবে, 0 স্বাভাবিক সংখ্যাই নয়। আর আমি মৌলিক সংখ্যার সংজ্ঞাগুলো বললাম, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না। তার মানে কি, দুটা ক্রাইটেরিয়া কোনোটাই তার ম্যাচ করছে না, অর্থাৎ কি 0 কিন্তু মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে 1 আর 0 কিন্তু মৌলিক সংখ্যা নয়। আর একটা জিনিস জানতে হয়, মৌলিক সংখ্যা দেখো কখনো কিন্তু ঋণাত্মক হয় না। ঠিক আছে, এটা পরবর্তীকালে যখন আমি ইন্টিজার পড়াবো, অর্থাৎ ইন্টিজারের বাংলাটা ভুলে যাচ্ছি, এই মুহূর্তে মনে আসছে না। ইন্টিজার
আচ্ছা পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজার যখন পড়াবো তখন কিন্তু এখানে দেখতে পাবে যে তখন অনেক সময় গুলিয়ে যায়, যে নেগেটিভ সংখ্যা হলে তখন কি মনে হবে স্যার এটা কি তাহলে হচ্ছে যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, কিন্তু দেখো মৌলিক সংখ্যা কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে মৌলিক সংখ্যা কি ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রত্যেকটা জিনিস বললাম, এই যে 5টা জিনিস বললাম, এই 5টা জিনিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 5টা জিনিসই কিন্তু আমাদের এক্সামের মধ্যে আসে। ঠিক আছে, এই 5টা জিনিসই আমাদেরকে জানলে হবে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। আচ্ছা, এক মৌলিক সংখ্যাও নয়, শূন্য মৌলিক সংখ্যা নয়, আর মৌলিক সংখ্যা কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, আশা করি মৌলিক সংখ্যা সংক্রান্ত আর কারো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস আছে হচ্ছে সবচেয়ে মানে 1 থেকে 100-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা 1 থেকে 100-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত, তোমরা যদি ক্লাসটা করে থাকো নিজেরা যখন করবে ওটা কিন্তু কমেন্টে আমাকে উত্তরটা দেবে যে 1 থেকে 100-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত, সেই উত্তরটা কিন্তু আমাকে কমেন্টে বলবে, তাহলেই কিন্তু তোমরা যে শিখছো বা কিছু জানতে পারছো সেটা কিন্তু আমি জানতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, মৌলিক সংখ্যা তো পড়লাম, এবারে মৌলিক সংখ্যা, আচ্ছা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা তোমরা একটু নিজেরা নির্ণয় করবে। এবারে আসো কি যৌগিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা জানার পর এবারে জানবো কি আমরা যৌগিক সংখ্যা। ঠিক আছে, এবারে দেখো তাহলে এবারে কি করছি, যৌগিক সংখ্যা লিখো। এবারে কি বলছি, যৌগিক সংখ্যা, কারণ আমি কি বলছিলাম দুটা ভাগ, অর্থাৎ উৎপাদকের উপর ভিত্তি করে মৌলিক স্বাভাবিক সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলে দিয়েছি, এবারে কি বলছি যৌগিক সংখ্যা। ঠিক আছে, যৌগিক সংখ্যা, আচ্ছা ইংলিশ গুলাও জানলে ভালো, কিন্তু মৌলিক সংখ্যা ইংলিশটা হচ্ছে প্রাইম নাম্বার, আর যৌগিক সংখ্যাটাকে বলছি আমরা কি কম্পোজিট নাম্বার। অবশ্যই এগুলা কিন্তু জানা উচিত। ঠিক আছে, কারণ কিছু কিছু বেসিক ইংলিশ গুলো অবশ্যই জানা উচিত। তো এবারে আমরা বললাম কি যৌগিক সংখ্যা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কাকে বলে না, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার অন্ততপক্ষে 3টা উৎপাদক থাকবে তাদেরকে আমরা বলছি যৌগিক সংখ্যা। তাহলে কি, তাহলে দেখো যে সমস্ত স্বাভাবিক সংখ্যার কমপক্ষে বা অন্ততপক্ষে যা লিখতে পারো। ঠিক আছে, অন্ততপক্ষে 3টি ভিন্ন উৎপাদক থাকবে। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলছি, আচ্ছা এটা আমরা 3টা বলছি, 3-এর বেশি যদি হয় তাহলেও কিন্তু যৌগিক সংখ্যা। মানে আমি এখানে বলছি অন্ততপক্ষে বা কমপক্ষে, মানে মিনিমাম ক্রাইটেরিয়া 3টা থাকতেই হবে, তার বেশি থাকলে সে তো অবশ্যই যৌগিক সংখ্যা হচ্ছে, কিন্তু ন্যূনতম বা কমপক্ষে বা অন্ততপক্ষে যাই বলো না কেন 3টা ভিন্ন উৎপাদক থাকতে হবে, তাকে আমরা কি বলছি যৌগিক সংখ্যা। যে তাহলে যে সমস্ত স্বাভাবিক সংখ্যার অন্ততপক্ষে 3টি ভিন্ন উৎপাদক থাকবে তাদেরকে আমরা বলছি কি যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে কি কম অন্ততপক্ষে কি 3টা, এই 3টা কি কি, তাহলে এই 3টা দেখো, এই 3টা যদি বলি হচ্ছে যে 1 থাকবে, আর সেই সংখ্যাটা থাকবে, এছাড়াও অন্য একটা উৎপাদক থাকবে। ঠিক আছে, অনেক সময় এইটা বাদ দিয়ে আরেকটা সংখ্যা লেখা যায় যে সমস্ত স্বাভাবিক সংখ্যা 1 সেই সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়াও
অন্য আরেকটা উৎপাদক থাকে, তাকে আমরা কি বলছি? যৌগিক সংখ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে আরেকবার বলে দিচ্ছি, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য এক বা একাধিক উৎপাদক থাকে, তাকে আমরা বলছি কি? যৌগিক সংখ্যা। ঠিক আছে, তার মানে কি? মিনিমাম কিন্তু 3টা উৎপাদক থাকতেই হবে। ঠিক আছে, এবারে ওই যৌগিক সংখ্যা তো বললাম, তাহলে যৌগিক সংখ্যার উদাহরণ কি হতে পারে? দেখো, যৌগিক সংখ্যা এক্সাম্পল দেই, তাহলে এক্সাম্পল বুঝতে পারবে। দেখো 4, আচ্ছা 4কে যদি আমরা ভাগ করি, 4কে 1 দিয়ে ভাগ যায়, তাহলে 4 একে 4। আচ্ছা 4কে আর কত 1 এর পর 2, তাহলে 2 দিয়ে অবশ্যই ভাগ যায়। আচ্ছা 3 দিয়ে ভাগ যায় না, 4কে কত 4 দিয়ে ভাগ যায়, তাহলে কত 1। তাহলে দেখো 3টা উৎপাদক কি কি পেলাম? 3টা উৎপাদক কত কত পেলাম? 1 পেলাম, 2 পেলাম আর 4 পেলাম। অর্থাৎ দেখো, প্রথমে কি 1, অর্থাৎ কি বললাম যে 1 থাকবে, আর দেখো সেই সংখ্যা অর্থাৎ 4কে যেই সংখ্যাটা লিখবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে তো অবশ্যই ভাগ যাবে। আর দেখো আমি কি বললাম, এই দুটো সংখ্যা ছাড়া আর একটা অন্য কমপক্ষে একটা উৎপাদক থাকবেই থাকবে। তাহলে দেখো এই নিয়ে কিন্তু কটা উৎপাদক হলো? অন্ততপক্ষে 3টা উৎপাদক হলো। সেই জন্যই কিন্তু এই 4টা কিন্তু কি হয়ে যাচ্ছে? যৌগিক সংখ্যা। 4 ছাড়াও এরকম আরো সংখ্যা পাওয়া যাবে, 6 পাওয়া যাবে, 8 পাওয়া যাবে, তারপরে 10, 12 এরকম কিন্তু চলতেই থাকবে। এরকম অনেক সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এবারে মনে হতে পারে যে যৌগিক সংখ্যা চেনার নিয়ম। ঠিক আছে, চেনার নিয়ম। তাহলে লেখো এখানে যৌগিক সংখ্যা, এটা কি লিখবো? চেনার ঠিক আছে, কারণ কোনো একটা সংখ্যা দিয়ে দিলে তুমি সেটা যৌগিক সংখ্যা বা এই যে একটু আগে শিখলাম মৌলিক সংখ্যা, সেটা তুমি নির্ণয় করবে কি করে? তো সেটা নির্ণয় করতে গেলে 1 নম্বর জানতে হবে কি? সংখ্যাটিকে অবশ্যই 1-এর থেকে বড় হতে পারে। তাহলে সংখ্যাটি অবশ্যই কি হবে? 1-এর থেকে বড় হবে। তাহলে দেখো প্রথম ক্রাইটেরিয়া কি? অর্থাৎ যে সংখ্যাটিকে অবশ্যই 1-এর থেকে বড় হবে, তার মানে 1-এর থেকে ছোট হলে কিন্তু কখনোই সেটা যৌগিক সংখ্যা হবে না। অর্থাৎ 1-এর থেকে বড় আরেকটা নিদর্শন কি? মানে এগুলো কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না। তাহলে যৌগিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যার মতো কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে কিন্তু চেনার নিয়ম তাহলে কি বললাম? তাহলে সংখ্যাটা অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে। আর 2 নম্বর ক্রাইটেরিয়া কি বলছে? 2 নম্বর ক্রাইটেরিয়া বলছে কি? 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য এক বা একাধিক উৎপাদক থাকবে। তাহলে লিখো 1 এবং সেই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক উৎপাদক থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম? দেখো তোমাদেরকে একটু আগে উদাহরণ দিয়েছিলাম, এই যে 4-এর ক্ষেত্রে বলছিলাম, বা এখন যদি 6 নেই, দেখো 6কে যদি আমরা ভাগে 6 ভাজিত 1, তাহলে কত হবে? 6। আবার 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত হবে? 3। আবার 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, কত হবে? 2। আবার 6কে আমরা 6 দিয়ে ভাগ দেই, তাহলে কত হবে? 1। তাহলে দেখো এইখানে 6-এর উৎপাদকগুলো কতগুলো পেলাম? 6-এর উৎপাদক প্রথমে 1 পেলাম, তারপরে 2 পেলাম, 3 পেলাম, 6 পেলাম। দেখো আমি কি বললাম, যে এই যে 6 সংখ্যাটা, এই 6 সংখ্যাটা তো অবশ্যই 1-এর থেকে বড়। তাহলে 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে গেল। 2 নম্বর কন্ডিশন কি বলছে? 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য এক বা একাধিক উৎপাদক থাকবে। দেখো 1, এই যে 6 সংখ্যাটা দেখো 1 একটা উৎপাদক, অবশ্যই দেখো 1 তো এখানে একটা উৎপাদক পেলাম। আর কি বলছে? সেই সংখ্যাটা বলতে কি? যেই সংখ্যাটা নিয়েছি, অর্থাৎ 6 সংখ্যাটাকে নিয়েছিলাম, কিন্তু 6ও দেখো এখানে আছে। তাছাড়াও আরেকটা কি বলছে? এক বা একাধিক
এক বা একাধিক, অর্থাৎ মিনিমাম একটা তো থাকতেই হবে, একের বেশিও যদি থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এক বা একাধিক, দেখো 2 আর 3 দুটো একের বেশি, অর্থাৎ দেখো দুটা উৎপাদক। তারপরে 6 কিন্তু আমরা কি বলেছি, যৌগিক সংখ্যা। তাহলে একটা অবশ্যই একের থেকে বড় হতে হবে, আর এক এবং সেই সংখ্যা ছাড়াও এক বা একাধিক উৎপাদক থাকবে, সেটাকে আমরা কি বলছি, যৌগিক সংখ্যা। আশা করি এরপরে আর কারো কোনো ডাউট থাকার কথা নয়। আর যদি সত্যিকারে কারো ডাউট থেকে থাকে তাহলে হয়তো মন দিয়ে ক্লাসটা করোনি বা করছো না। যদি মনে হয় কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আবার আগের থেকে দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চেনার নিয়মটাই বলে দিলাম। এইবারে এই যৌগিক সংখ্যা সংক্রান্ত কয়েকটা নোট একটু ছোট্ট আকারে মনে রাখতে হবে, ঠিক আছে, যেগুলা বেসিক্যালি কিন্তু আমাদের এক্সামে ওইগুলা থেকে বেশি করে কোশ্চিন আসে। ঠিক আছে, নোট বলতে পারো বা ব্যতিক্রমী কিছু বা হচ্ছে যে হচ্ছে যে কোশ্চিন বলতে পারো, সেগুলো থেকেই কিন্তু আমাদের আসে। তাহলে যৌগিক সংখ্যা সংক্রান্ত নোট, তাহলে যৌগিক সংখ্যা সংক্রান্ত নোট কি দেখো, আমি বললাম কি অবশ্যই সংখ্যাটা একের থেকে বড় হতে হবে, সংখ্যাটা কিন্তু বড় হতে হবে, কি একের থেকে অবশ্যই বড় হতে হবে, আর কমপক্ষে কটা, কমপক্ষে বা অন্ততপক্ষে তোমাদের যেটা সুবিধা হবে, কমপক্ষে 3টি উৎপাদক। তোমাদের বারবার এই যে ভেঙে ভেঙে লেখার অর্থ এটাই, হয়তো অনেকে বোরিং ফিল করছো, হয়তো অনেকে অ্যাডভান্স জানো, আমি জানি, কিন্তু কিছু করার নেই। আমার চেষ্টা বা প্রচেষ্টা সবসময় যে সমস্ত স্টুডেন্টরা এইসব চ্যাপ্টারগুলোকে ভয় পায় বা হচ্ছে যে কোনো কারণে বোঝার অসুবিধার ক্ষেত্রে তারা এটার প্রতি অনীহা বা ভীতি সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য। তাই যাদের বোরিং লাগলেও আমার কিছু করার নেই, যারা জানো তারা একটু হয়তো স্কিপ করে করে এগিয়ে যেতে পারো, আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিন্তু এই ছোট্ট ছোট্ট একটা একটা কথাই যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু আসল জায়গায় কিন্তু আবার সেই একই সমস্যা হয়ে যাবে। ক্লাস যখন দেখবে, যতটাই দেখবে ধৈর্য ধরে দেখো, যেই সময় দেখবে অবশ্যই ধৈর্য ধরে দেখবে। দেখো তাহলে কি বললাম, অন্ততপক্ষে কি দেখো একের থেকে বড় হতে হবে, আর কমপক্ষে কি বললাম 3টা উৎপাদক থাকবে। এবার দেখো এই হচ্ছে যৌগিক সংখ্যা সংক্রান্ত কয়েকটা নোট কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নোট কি, তাহলে এখন হচ্ছে যে প্রশ্ন, সবচেয়ে ছোট, আচ্ছা সবচেয়ে ছোটটাকে আমরা কি বলছি, ক্ষুদ্রতম বলি। তাহলে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা, ঠিক আছে, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা তাহলে কত হলো, আমি কিন্তু প্রথমে এক্সাম্পল দিয়েছিলাম 4, 4-এর আগে কিন্তু আর অন্য কোনো সংখ্যা পাবো না। কেন পাবো না সেটাও আমি বলে দিচ্ছি। কারণ কি, দেখো 0, একের আগে 0 আছে, কিন্তু দেখো 0 তো স্বাভাবিক সংখ্যাই নয়। আবার যৌগিক সংখ্যার ক্ষেত্রে আর একটা টাইটেল রেখেছি, অবশ্যই একের থেকে বড় হতে হবে। তাহলে 1 তো এই 0 তো যে একের আগে, তাহলে কিন্তু 0 কিন্তু হচ্ছে না, তার মানে 0 কিন্তু হবে না। 0-এর পর কত আছে, 1। আচ্ছা যৌগিক সংখ্যার ক্রাইটেরিয়াতে কি আছে, অবশ্যই একের থেকে বড় হতে হবে, তাহলে 1ও কিন্তু যৌগিক সংখ্যা নয়। একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, 0 কিন্তু মৌলিক সংখ্যা, 0 স্বাভাবিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যাও নয়। আবার 1-এর ক্ষেত্রে একটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য কিন্তু আমি বারবার ভেঙে ভেঙে সমস্ত কিছু বলে দিচ্ছি। একটু যদি মিস্টেক হয়ে যায় তাহলে টোটালটাই কিন্তু মিস্টেক হয়ে যাবে। তাহলে বললাম 0-র ক্ষেত্রে 0 মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়, আর স্বাভাবিক সংখ্যা নয়। প্রথমেই তো স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আসছেই না। কিন্তু 1-এর ক্ষেত্রে দেখো, একটা বললাম কি 1 অবশ্যই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে, তাহলে একটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা নয়। কারণ কি, মৌলিক সংখ্যা 1-এর থেকে বড়, যৌগিক সংখ্যা 1-এর থেকে বড়, তাই 1 কিন্তু মৌলিকও নয়, যৌগিকও নয়। এবার তারপরে প্রশ্ন হতে পারে, স্যার তাহলে 1 তো হলো না, তাহলে 2 দেখো, আচ্ছা 2 কিন্তু বলেছিলাম কি, 2 কি সংখ্যা বলেছিলাম, 2 মৌলিক সংখ্যা বলেছিলাম, কারণ 2টা অবশ্যই 1-এর থেকে বড়, আর 2-এর কিন্তু দুটা ভিন্ন উৎপাদক, 2-এর বেশি উৎপাদক পাবে না। তাহলে কিন্তু একটা একটাও কিন্তু মৌলিক সংখ্যা, অর্থাৎ এটাও কিন্তু যৌগিক সংখ্যা নয়। তারপরে আমি কি বলছিলাম, 3, আর 3ও তো বলেছিলাম, 3ও কি 1-এর থেকে বড়, আবার 3-এর দুটা উৎপাদক 1 আর 3, অর্থাৎ 3ও কিন্তু যৌগিক সংখ্যা নয়। তারপরে কত আসবে, 4, 4টা কি যৌগিক সংখ্যা, দেখো 4টা দেখিয়েছিলাম, 4কে ভাগ করলে আমরা 4 ভাজিত 1 অর্থাৎ 4,
4 ভাজিত 2 করলেও আমরা 2, আর 4 ভাজিত 4 করলেও আমরা কত পেয়েছি 1। আমি কি বলছিলাম, অবশ্যই 1 এর থেকে বড়, 4 তো জানো 1 এর থেকে অবশ্যই বড়, আর কমপক্ষে 3টা উৎপাদক। দেখো কমপক্ষে 3টা উৎপাদকের মধ্যে ক্রাইটেরিয়া কি বলছিলাম, 1 থাকবে, সেই সংখ্যা থাকবে, তাছাড়াও আর একটা সংখ্যা থাকবে। তো দেখো 1ও আছে, আচ্ছা সেই সংখ্যাটাও আছে, তা বাদেও আরেকটা কিন্তু একটা উৎপাদক, কমপক্ষে আরো একটা উৎপাদক থাকবেই, মানে 1 ও সেই সংখ্যা ছাড়াও। তাহলে দেখো 3টা উৎপাদক, দেখো 3টা উৎপাদক মিলে গেছে, অর্থাৎ 1 কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে যৌগিক সংখ্যা। দেখো তার মানে 0 হলো না, 1 হলো না, 2 হলো না, 3 হলো না, 4 হলো, তাই সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কিন্তু 4। তোমাদের অনেকের মনে থাকবে না বলে কিন্তু আমি এই ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, তাহলে আমি কিন্তু শুধুমাত্র বলে দিতে পারতাম, ঠিক আছে। তাই আমি বলছি যে যথেষ্ট যখন তোমরা ক্লাসগুলো করবে অবশ্যই মন দিয়ে ধৈর্য ধরে করো, ঠিক আছে। নেক্সট কি বললাম, তাহলে এটা গেল। এবারে নেক্সট কি বলছি দেখো, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট বলছি, নেক্সট নোট লিখো যে আমি তো বলছিলাম যৌগিক সংখ্যা, এটাও একটু লিখে রাখতে পারো, যৌগিক সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তোমাদের এইটা শুনলে এখন মনে হচ্ছে স্যার এটা লিখানোর কি দরকার আছে সেটা জানি, কিন্তু এটা এখন মনে হচ্ছে তোমরা জানো, কিন্তু পরবর্তীকালে যখন আরো সমস্ত নাম্বারগুলো, যেমন তোমাদের হোল নাম্বার, ইন্টিজার, তারপর রেশনাল নাম্বার, এগুলো যখন পড়াবো না তখন তোমাদের এগুলো গুলিয়ে যাবে। সেই জন্য আমি বলছি এটা কিন্তু নোট আকারে তোমাদের লিখে দিচ্ছি, তখন যাতে না গুলিয়ে যায় সেই জন্য এটা কিন্তু আমি এখন থেকে লিখে দিচ্ছি, ঠিক আছে। আর ওই জন্য বলছি আমার ক্লাসগুলো পরপর করবে, তাহলে কিন্তু পরিষ্কার সব বুঝতে পারবে, ঠিক আছে। আশা করি এরকম ভেঙে কেউ বলে না বা বলবে না আমি যেভাবে বলছি, ঠিক আছে। তো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে, বাকি সেটা তোমাদের ব্যক্তিগত হচ্ছে যে ব্যাপার। তাহলে দেখো আর কি বললাম, এবার দেখো তাহলে 0 কিন্তু, এবার লিখো 0, তাহলে কি বললাম 0 হচ্ছে কি যৌগিক সংখ্যা নয়, 0 কিন্তু যৌগিক সংখ্যা নয়। আচ্ছা তারপর দেখো 1, একটা তো স্বাভাবিক সংখ্যা বেলা অবশ্যই বলে দিয়েছি, তাহলে 1ও কিন্তু যৌগিক সংখ্যা নয়। তাহলে দেখো 1 স্বাভাবিক সংখ্যা, 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। পাশে যদি কারোর অসুবিধা হয় তাহলে লিখে দিবে 1 স্বাভাবিক সংখ্যা কিন্তু মৌলিক বা যৌগিক সংখ্যা নয়, ঠিক আছে। তারপরে দেখো কারণ কি, এই যে 1 কিন্তু মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যার যে ক্রাইটেরিয়া কি আছে, অলওয়েজ গ্রেটার দেন 1। নেক্সট কি দেখো, আর হচ্ছে যে 2, তাহলে 2 কিন্তু যৌগিক সংখ্যা নয়, ঠিক আছে। আশা করি এইগুলাই জানলে হবে, আর কিছু না জানলেও হবে, ঠিক আছে। এটা আপাতত মনে আসছে, আর কিছু আমার মনে আসছে না, এইটা মোটামুটি জানলেই হবে। তাহলে দেখো এতক্ষণ মধ্যে যতটা পড়ালাম স্বাভাবিক সংখ্যা কি জিনিস পড়ালাম, স্বাভাবিক সংখ্যা উৎপাদকের উপর ভিত্তি করে দুটা কিন্তু ভাগ, সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। এবারে এই যে যৌগিক সংখ্যা, এই যৌগিক সংখ্যাকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে জোড় আর বিজোড় সংখ্যার উপর ভিত্তি করে এই যৌগিক সংখ্যাকেও 2 ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে যে জোড় যৌগিক সংখ্যা, আর হচ্ছে যে কি একটা বিজোড় যৌগিক সংখ্যা। আচ্ছা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যখন পরবর্তীকালে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা পড়াবো সেখানেও এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আছে, কিন্তু তবু আমি যেহেতু এই জোড় যৌগিক সংখ্যা বা বিজোড় যৌগিক সংখ্যা পড়াবো, তো সেক্ষেত্রে জোড় বিজোড়টা একটু বলে দিই, খুবই সহজ, যদি একটু বলে দেই। কারণ কি এখানে না বলে তোমাদের অসুবিধা হবে, কিন্তু এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে যখন আমরা শুধু যখন আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বলবো তখন কিন্তু সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু আমরা যখন যৌগিক জোড় সংখ্যা বলবো বা হচ্ছে যে সরি জোড় যৌগিক সংখ্যা বলবো বা বিজোড় যৌগিক সংখ্যা বলবো তখন কিন্তু সেটা ঋণাত্মক হতে পারে না, সেটা কিন্তু অলওয়েজ ধনাত্মক, ঠিক আছে। তাহলে দেখো আমি এখন তোমাদের কি বলছি, তাহলে জোড় আর বিজোড় সম্বন্ধে ধারণাটা একটু দিয়ে দিই।
তাহলে জোড় সংখ্যা আশা করি তোমরা অনেকেই জানো, এটা অবশ্যই জানার কথা, তবু যারা জানো না তারা। তাহলে জোড় সংখ্যা কাকে বলে? তাহলে যে সমস্ত সংখ্যাকে, এটাকে জোড় সংখ্যাকে বলা হয় কি? ইভেন নাম্বার। এটা ব্র্যাকেটে লিখে রাখো, ঠিক আছে, বা জানো অনেকেই, ইভেন নাম্বার, ঠিক আছে। ইভেন নাম্বার, ইভেন নাম্বার কি? জোড় সংখ্যা কি? তাহলে যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেগুলাকে আমরা কি বলছি? জোড় সংখ্যা। তাহলে লিখো, যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে জোড় সংখ্যা, বা এইটাকে কিন্তু আর একটা নাম বলা হয়, এটা কিন্তু যুগ্ম সংখ্যা বলা হয়। জোড় আর যুগ্ম কথাটি একই, কিন্তু যৌগিক আর যুগ্ম কিন্তু আলাদা, ঠিক আছে। অনেক সময় যুগ্ম যৌগিক সংখ্যা বলা হয়, কিন্তু কখনোই যুগ্মর সঙ্গে যৌগিক মিলিয়ে দেবে না। আবার ভালো করে বলছি, জোড় সংখ্যাকে কিন্তু আমরা যুগ্ম সংখ্যা বলি, কিন্তু যুগ্ম সংখ্যা মানেই যৌগিক সংখ্যা নয়। যুগ্ম সংখ্যা হচ্ছে যে জোড় সংখ্যাগুলো, আর কিন্তু যৌগিক সংখ্যাগুলো কিন্তু আলাদা। অর্থাৎ তবে একটু পরে যখন দেখাবো জোড় যৌগিক সংখ্যা বিজোড় সংখ্যা, দেখবে যে কোনো সংখ্যা জোড় হলেও সে হয়তো দেখাবে যৌগিক হতে পারে না, বা কোনো সংখ্যা যৌগিক হলেও সে হয়তো দেখা গেল জোড় হতে পারে না, ঠিক আছে। পরবর্তীকালে বলছি। তো তাহলে যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে আমরা বলছি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। এটা কিন্তু ওই জন্য আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে সমস্ত সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য, তাহলে এক্সাম্পল যদি দেই, তাহলে এক্সাম্পল তোমরা জানো, দেখো 2 কে তো 2 দিয়ে ভাগ যায়, 4, আচ্ছা 4 কে 2 দিয়ে ভাগ যাবে, তারপর শুধুমাত্র 2 দিয়ে ভাগ যায় কিনা, এখানে কিন্তু আর অন্য কিছু দেখার আমার দরকার নেই। হ্যাঁ, তোমাদের হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে শূন্য তো স্যার 2 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, শূন্য কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে। এই জোড় সংখ্যা আবার যখন ইন্টিজারে পড়াবো তখন আবার একটু বলে দেবো, ঠিক আছে। তখন কারণ তখন ঋণাত্মক সংখ্যা আসবে, তখন বুঝতে সুবিধা হবে আরো, ঠিক আছে। তাহলে আমি 2, 4, 6, 8, 10 ডট করে চলতে থাকবে, কারণ এই জোড় সংখ্যার কিন্তু শেষ নেই, যত সংখ্যা তুমি লিখতে পারো। তাহলে আশা করি যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য, বা যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেগুলাকেই বলছি আমরা কি? জোড় সংখ্যা। এবারে আমরা কি বলছি? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে আমরা কি বলছি? অড নাম্বার। এটাকে আমরা যদি বলি ইভেন নাম্বার, এটাকে আমরা কি বলছি? বিজোড় সংখ্যা। এটাকে আমরা বলছি কি? অড নাম্বার। অড নাম্বার কাকে বলে? তাহলে যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে, তাকে আমরা কি বলছি? বিজোড় সংখ্যা। তাহলে সেই সমস্ত বিজোড় সংখ্যাগুলো কি? তাহলে যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তাকে আমরা কি বলছি? বিজোড় সংখ্যা। এক্সাম্পল দেখো, 3, আচ্ছা 3 কি 2 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে 3 কিন্তু বিজোড় সংখ্যা। 5 কিন্তু বিজোড় সংখ্যা। 7, তারপরে 9, তারপরে 11, 13, 15, 17, 19 এবং ডট করে চলতে আছে। তাহলে কিন্তু এই বিজোড় সংখ্যা কিন্তু অনেক, অসীম, ঠিক আছে। তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ যায় সেটাকেই বলছি জোড় সংখ্যা, আর কোন সংখ্যাকে যদি হচ্ছে যে কি বলে 2 দিয়ে ভাগ না যায় সেটাকে আমরা কি বলছি? বিজোড় সংখ্যা। এবারে দেখো, এই যে বিজোড় সংখ্যা জোড় সংখ্যা বললাম, এবারে এই জোড় বিজোড়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের যৌগিক সংখ্যাকে আরো 2 ভাগে ভাগ করা যায়। সেটা কি? তাহলে যৌগিক সংখ্যার প্রকারভেদ। তাহলে যৌগিক সংখ্যার প্রকারভেদ যখন আমরা বললাম, তাহলে যৌগিক সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তোমরা বলে লিখতে পারো যৌগিক সংখ্যার প্রকারভেদ। তো আমি আর লিখছি না, তোমরা লিখবে। তাহলে আমি কি বলছি? জোড় যৌগিক সংখ্যা। প্রথমে আমরা কি বলছি? জোড় যৌগিক সংখ্যা। এটাকে আমরা ইংলিশে বলি কি? ইভেন কম্পোজিট নাম্বার। এটাকে আমরা কি বলি? ইভেন কম্পোজিট নাম্বার, ঠিক আছে।
এটাকে আমরা কি বলছি? দেখো, এই জোড় আর যৌগিক দুটা কথা। তার মানে কি, যে কোন সংখ্যাকে আমরা জোড় যৌগিক সংখ্যা কখন বলবো? যদি সংখ্যাটা জোড় এবং যৌগিক হয়, তাহলেই তো আমি তাকে জোড় যৌগিক সংখ্যা বলবো। তাহলে কি, দুটার ক্রাইটেরিয়া হতে হবে, জোড়ও হতে হবে আবার যৌগিক হতে হবে। ধরো জোড় হলো যৌগিক হলো না, হবে না, আবার যৌগিক হলো কিন্তু জোড় হলো না, তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো, তাহলে জোড় যৌগিক সংখ্যা, তাহলে যে সংখ্যা একই সঙ্গে জোড় এবং যৌগিক তাকে আমরা বলছি কি, জোড় যৌগিক সংখ্যা। তাহলে যে সংখ্যা একই সঙ্গে, অর্থাৎ দুটা ক্রাইটেরিয়ায় ফিল করতে হবে, ঠিক আছে? যে সংখ্যা একই সঙ্গে জোড় এবং যৌগিক তাকে জোড় যৌগিক সংখ্যা বল। তাহলে দেখো কি বললাম, অবশ্যই জোড় হতে হবে আর হচ্ছে যে যৌগিক হতে হবে। তাহলে দেখো, তো এবারে তাহলে দেখো, তাহলে যদি আমি কোন একটা এক্সাম্পল দেই, দেখো এক্সাম্পল স্বরূপ দেখে, এক্সাম্পল কি আসবে? এক্সাম্পল একটা সংখ্যা নিলাম, সাপোজ ধরো 4। এই 4টাকে আগে জোড় বা যৌগিক দেখতে হবে। তাহলে আগে অবশ্যই, যেহেতু জোড় যৌগিক সংখ্যা বলছে, তাহলে অবশ্যই আগে যৌগিক সংখ্যা কিনা সেটা আগে দেখতে হবে, তারপর জোড় সেটা কিনা দেখতে হবে। তাহলে দেখো 4কে তো 2 দিয়ে ভাগ যায়, অবশ্যই জোড় সংখ্যা। আর 4-এর কিন্তু 3টে উৎপাদক থাকে, কি কি? 1 আর 2 আর সেই সংখ্যা, অর্থাৎ 4। তাহলে কিন্তু 4টা জোড় এবং যৌগিক সংখ্যা। তাহলে দেখো, আর কি আসবে? 6, আর কি আসবে? 8, আর কি আসবে? 12, এরকম কিন্তু আসতেই থাকবে, ঠিক আছে? তার মানে কি বললাম, 4, 6, 8, 12, এইভাবে কিন্তু আরো অনেক আছে, কিন্তু আসবে। হচ্ছে যে 10ও কিন্তু আছে, ঠিক আছে? 10, যে 10 লিখি না মানে 10 নেই এরকমটা ভাবো না, ঠিক আছে? 10ও আছে। তো এবারে বললাম, তাহলে জোড় যৌগিক সংখ্যা বোঝা গেল। এবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার 2 সংখ্যাটা তো জোড়, তাহলে ওটা কি যৌগিক? মানে 2 সংখ্যাটা জোড়, তাহলে 2 সংখ্যাটা কি জোড় যৌগিক সংখ্যা হতে পারে? অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, স্যার 2 সংখ্যাটা তো জোড়। তাহলে দেখো, আমি তাদের ক্ষেত্রে বলছি, আচ্ছা জোড় তো 2 সংখ্যা বুঝলাম, কিন্তু 2 সংখ্যাটা কি যৌগিক? না বলছো? তাহলে দেখো, 2 জোড় যৌগিক সংখ্যা কেন নয়? তাহলে 2 কি বলছি? 2 জোড় যৌগিক সংখ্যা নয়। কারণটা কি? আচ্ছা, কারণটা 2 জোড় সংখ্যা। জোড় সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য? তাহলে অবশ্যই 2 কিন্তু জোড় সংখ্যা, কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু নয়। কারণ কি? যৌগিক সংখ্যার 3টা উৎপাদক থাকতে হবে, কিন্তু 2 এর উৎপাদক 2টা, অর্থাৎ 2 সংখ্যাটা কিন্তু জোড় যৌগিক সংখ্যা নয়, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে এখন মনে প্রশ্ন হতে পারে, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম জোড় যৌগিক সংখ্যা কত? তাহলে একটু আগে দেখলাম, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম জোড় যৌগিক সংখ্যা কত? 4। নোট আকারে লিখতে পারো, অর্থাৎ ক্ষুদ্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো যে বলছি ওই জন্য কিন্তু প্রত্যেকটা ভেঙে ভেঙে বলছি, ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতম জোড় যৌগিক সংখ্যা কত? 4। কারণ 4টা আমরা জানি জোড় সংখ্যা, আবার 4টা কি যুগ্ম, হচ্ছে যে যৌগিক সংখ্যায়, তাই ক্ষুদ্রতম জোড় যৌগিক সংখ্যা কত? 4। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে যে স্যার এই 2টাকে যদি বাদ দেই, 2টাকে বাদ দিয়ে আর যে সমস্ত সংখ্যা আছে সেগুলাই কি তাহলে সবই জোড় যৌগিক সংখ্যা? মনে প্রশ্ন হতে পারে, 2 বাদে বাকি যে সমস্ত সংখ্যাগুলো আছে জোড়, সেগুলো কি সব জোড় যৌগিক সংখ্যা? তাহলে লিখো, এটাও কিন্তু একটা নোট আকারে লিখো, যে হ্যাঁ, অর্থাৎ 2 বাদে সব জোড় সংখ্যাই কি কিন্তু যৌগিক। অর্থাৎ এটা লিখে রাখো, 2 বাদে সব জোড়
সংখ্যায় যৌগিক। ঠিক আছে, এটা তোমরা কিন্তু তুলে রাখো। ঠিক আছে, আর আরেকটা পরে যে 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলো কি কি হচ্ছে যে জোড় যৌগিক সংখ্যা। তবে 4, 6, 8, 9, 10 এগুলো হচ্ছে কিন্তু এই সরি 4, 6, 8, 10, 9 কিন্তু জোড় নয়। ঠিক আছে, তাই 9টা হবে না। আর 1 থেকে যদি 10 পর্যন্ত শুধুমাত্র যৌগিক সংখ্যা বলি তাহলে কি হবে 4, 6, 8, 9, 10। ঠিক আছে, এবারে জোড় যৌগিক সংখ্যা হলো, এবারে কি বলছি বিজোড় যৌগিক সংখ্যা। দেখো ছোট্ট ছোট্ট কনসেপ্ট, কিন্তু এইগুলো এখন পড়ানোর সময় তো তোমাদের খুব সহজ বলে মনে হবে এবং মনেও রয়ে যাবে মনে হবে, কিন্তু যখন এইগুলো একটু কিছুদিন চর্চা ভুলে করে দিবে তখন দেখবে এগুলা সব গুলিয়ে যাবে। ঠিক আছে, এটা কি বললাম বিজোড় যৌগিক সংখ্যা। এটা হচ্ছে কি অড কম্পোজিট নাম্বার। এটাকে আমরা কি বলছি কি আগের বেলা বলছিলাম ইভেন কম্পোজিট নাম্বার, এটাকে আমরা কি বলছি অড কম্পোজিট নাম্বার। অড কম্পোজিট নাম্বারে কি তাহলে যে সংখ্যা একই সংখ্যা বিজোড় এবং যৌগিক সংখ্যা তাকে আমরা বলছি কি বিজোড় যৌগিক সংখ্যা। তাহলে যে সংখ্যা একই সংখ্যা বিজোড় একই সঙ্গে বিজোড় এবং যৌগিক তাকে আমরা কি বলছি যে সংখ্যা একই সঙ্গে বিজোড় এবং যৌগিক সংখ্যা তাকেই আমরা কি বলছি বিজোড় যৌগিক সংখ্যা। তাহলে দেখো একই সঙ্গে কি বিজোড় আবার কি যৌগিক সংখ্যা। তাহলে দেখো এরকম সংখ্যা কি কি আছে, দেখো তাহলে এক্সাম্পল যদি দেই, প্রথমে আগে যৌগিক সংখ্যা প্রথমে আগে দেখো, প্রথমে কি কি বলছিলাম যে 1 থেকে যদি বলি, কারণ 1 তো যৌগিক সংখ্যা নয়, 1-এর থেকে বড়, তাই 1টা লিখা যাবে না। তাহলে 2 যদি আমি লিখি, আচ্ছা 2 কি যৌগিক সংখ্যা নয়, তাহলে 2 কিন্তু যৌগিক সংখ্যা নয়। আচ্ছা 3 কি যৌগিক সংখ্যা না, 3ও নয়। আচ্ছা 4 কি যৌগিক সংখ্যা, হ্যাঁ 4 যৌগিক সংখ্যা। আচ্ছা 5 কি যৌগিক সংখ্যা, 5 না 5 যৌগিক সংখ্যা নয়। 6 যৌগিক সংখ্যা। আচ্ছা 7 কি যৌগিক সংখ্যা না, 7ও নয়। আচ্ছা 8 কি যৌগিক সংখ্যা, হ্যাঁ 8 যৌগিক সংখ্যা। আচ্ছা 9 কি যৌগিক সংখ্যা, হ্যাঁ 9 যৌগিক সংখ্যা। আচ্ছা তারপরে 10, হ্যাঁ 10ও কিন্তু যৌগিক সংখ্যা। এবার আমি কি বলছি যে শুধু যৌগিক সংখ্যা হলে হবে না, অবশ্যই তাকে কিন্তু বিজোড় হতে হবে। দেখো কিন্তু এই বিজোড় যখন দেখতে হবে, দেখো এই 4 কে তো অবশ্যই 2 দিয়ে ভাগ যায়, 6 কেও 2 দিয়ে ভাগ যায়, 8 কেও কিন্তু 2 দিয়ে ভাগ যায়। তাহলে এগুলা সবই কিন্তু 4ও জোড়, 6ও জোড়, 8ও জোড়। একমাত্র চলে গেলাম কত 9 একমাত্র কিন্তু বিজোড় সংখ্যা। তার মানে বিজোড় যৌগিক সংখ্যা এক্সাম্পলটা কি হলো, তাহলে এক্সাম্পল হলো 9। তাহলে মনে রাখবে, তাহলে সবচেয়ে হচ্ছে যে ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা কত 9। তাহলে এটাই তোমরা স্টার মার্ক দিয়ে লিখে রাখতে পারো বা নোট করে লিখে রাখতে পারো। তাহলে কি ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা কত, ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা হচ্ছে কি 9। হয়েছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এর আরেকটু আছে যে সব বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক নয়।
যেমন ধরো 11 আছে, আবার 13 আছে, এগুলাও কিন্তু আবার বিজোড়। এটা একটু নোট আকারে লিখতে পারো, সব বিজোড় সংখ্যাই কিন্তু আবার যৌগিক নয়। ঠিক আছে, এটা একটু নোট আকারে এটা একটা পয়েন্ট অ্যাড করে রাখতে পারো, তাহলে পরবর্তীকালে হয়তো এটা মিস্টেক হলে বলবে স্যার বললেন না, এটা বললেন না। ঠিক আছে, তাহলে দেখো, সরি ক্ষুদ্রতম কেন লিখছি, ক্ষুদ্রতম নয়, সব বিজোড় সংখ্যা যৌগিক নয়। তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার এরকম তো সব বিজোড় সংখ্যা কি তাহলে যৌগিক? কারণ কি, তোমরা এরপরে যখন দেখবে 11 বা 13, দেখো এখান পর্যন্ত 9 পর্যন্ত দেখে নিলাম, 10 10 তো জোড় সংখ্যা। এবারে কি 10-এর পর কি আছে, 10-এর পর 11 আছে, তাহলে 11 জোড় না বিজোড়? তাহলে দেখো 11 সংখ্যাটা কিন্তু বিজোড়। আচ্ছা, 11 সংখ্যাটা বিজোড় বুঝলাম, কিন্তু এটা কি যৌগিক সংখ্যা 11 সংখ্যাটা? এটা কিন্তু যৌগিক নয়, কারণ 11 সংখ্যাটা কি বলছি, এটা মৌলিক সংখ্যা, এটা কিন্তু যৌগিক নয়। আচ্ছা, তারপরে এরকম আর কত আছে, 13, 13 কিন্তু বিজোড়, কিন্তু এটাও কিন্তু যৌগিক নয়। তার মানে সব বিজোড় সংখ্যায় যৌগিক সংখ্যা হবে এমনটাও কিন্তু বাধ্যবাধকতা নেই। অর্থাৎ বিজোড় হলেই যে যৌগিক মানে সব বিজোড় সংখ্যা যে যৌগিক সংখ্যা হবে সেটাও কিন্তু ব্যাপার নয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, আর কারো না বুঝার কিছুই নেই। ঠিক আছে, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা নোটগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এবার নাকি যেহেতু এই টপিক রিলেটেড আর একটু হচ্ছে যে করিয়ে দেই, আর একটু বলতে তোমাদের এরপরে যেটা হচ্ছে আসবে তোমাদের কো প্রাইম বা প্রাইম টু এইচ আদার। ঠিক আছে, কো প্রাইম বা প্রাইম টু এইচ আদার অর্থাৎ পরস্পরের মৌলিক। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরস্পরের মৌলিক, বা এটাকে আমরা বলছি কি প্রাইম টু এইচ আদার, অর কি বলছি, কো প্রাইম। ঠিক আছে, একে অনেক সময় কো প্রাইমও বলা হয়। তাহলে প্রাইম টু এইচ আদার অথবা কো প্রাইম বলা হয়। আচ্ছা, দুটা স্বাভাবিক সংখ্যাকে পরস্পরের মৌলিক বলা হবে যদি দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো আর সাধারণ উৎপাদক না থাকে, বা দুটি সংখ্যার গসাগু যদি এক হয়। যেহেতু গসাগু লসাগু তোমাদেরকে আমি করাইনি, তাই গসাগু লসাগুতে যাওয়ার দরকার নেই, যেহেতু উৎপাদক করেছি উৎপাদক দিয়ে মনে হয়। অর্থাৎ আমি কি বললাম, তাহলে যে না যে নয়, দুটি স্বাভাবিক সংখ্যার, তাহলে দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পরের মৌলিক বলা হবে যদি দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, কো প্রাইম বা প্রাইম টু এইচ আদার বলবো, বা পরস্পরের মৌলিক সংখ্যা বলবো। পরস্পরের মৌলিক সংখ্যা কি, তাহলে এখানে সংখ্যা লেখা হয়নি, তাহলে সংখ্যা রেখে নেবে। যদি দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পরের মৌলিক সংখ্যা বলা হবে যদি দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো আর উৎপাদক না থাকে। ঠিক আছে, মানে দুটো সংখ্যার মধ্যে কমন উৎপাদক কি এক, আর হয়তো অন্য উৎপাদক হচ্ছে যে থাকলেও সেটা কমন থাকবে না, হয়তো অন্য উৎপাদক থাকতে পারে কিন্তু সেটা কমন থাকবে না। ঠিক, সেটাকে আমরা কি বলছি, পরস্পরের মৌলিক। ঠিক আছে, যেমন কি, যেমন দেখো 3 ও 5, দেখো
তিন সংখ্যাটার কত দেখো, আমরা যদি 3 কে উৎপাদক আকারে ভাঙি তাহলে 3 কে 1 দিয়ে ভাগ যায় আর 3 কে 3 দিয়ে ভাগ যায়। তাহলে তাহলে এই দুটোর মধ্যে উৎপাদক কত হলো 1 আর 3, এই দুটো উৎপাদক। আর 5 কে ভাগ করো তাহলে 5 ভাজিত 1 মানে 5 আর 5 ভাজিত 5 মানে কত হবে 1। অর্থাৎ এর উৎপাদক কত কোনটা 1 আর 5। অর্থাৎ দেখো এই দুটার মধ্যে কমন উৎপাদক কোথা, অর্থাৎ 3 এরও কমন উৎপাদক 1 আর 5 এরও কমন উৎপাদক কত 1। তাই এরা 3 ও 5 কিন্তু পরস্পরের কি বলছি মৌলিক সংখ্যা বা প্রাইম টু এজ আদার। আশা করি সকলে বুঝতে পেরে গেছে, আর কারো কিছু অসুবিধা নেই। এবারে অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার এই যে পরস্পরের মৌলিক বললেন, এটা কি দুটা দুটা মৌলিক সংখ্যা হলেও তাহলে কি তারা পরস্পরের মৌলিক হতে পারে, বা দুটা যৌগিক সংখ্যা হলেও তারা পরস্পরের মৌলিক হতে পারে, বা একটা মৌলিক বা একটা যৌগিক হলেও কি পরস্পরের মৌলিক হতে পারে? এরকম অনেক সময় অনেকের মনের মধ্যে এই ডাউটটা আসে। তাহলে এই ডাউটটা আসার জন্য আমি কিন্তু তাদের ক্ষেত্রে আরো একটা এক্সাম্পল দিয়ে আমি কিন্তু বলে দিচ্ছি যে দুটা সংখ্যা যদি দুটাই মৌলিক হয় তাহলে কি তারা পরস্পরের মৌলিক। দেখো যখন দুটি সংখ্যাই মৌলিক, দুটি সংখ্যা মৌলিক, আচ্ছা দুটি সংখ্যা মৌলিক ধরো, তাহলে আমি তো একটু আগে আমরা ধরো 3 ও 5, দেখো 3 ও 5 আমি কি বললাম 3 সংখ্যাটাও মৌলিক সংখ্যা আবার 5 সংখ্যাটাও মৌলিক সংখ্যা, তাহলে কিন্তু এরা কিন্তু কি পরস্পরের মৌলিক। দেখো দুটা মৌলিক সংখ্যা, আচ্ছা এটা লিখো দুটি সংখ্যা নয় দুটি সংখ্যাই মৌলিক, আর লিখো দুটি সংখ্যাই যৌগিক। কারণ অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যদি দুটা সংখ্যায় যৌগিক হয় তাহলেও কি তারা পরস্পরের মৌলিক হতে পারে। আচ্ছা দুটি সংখ্যা যৌগিক 9 ও 16, তাহলে দেখো 9 আর 16 দুটি হচ্ছে যে কি মানে 9 কে তুমি যদি ভাগ করো, আমি যদি 9 কে ভাগ করি আমি দেখে নিচ্ছি, দেখো যদি আমি 9 কে ভাগ করি 9 ভাজিত 1 কত 9, 9 ভাজিত 2 করলে যায় না 3 করলে যায়, তাহলে 3 3 9, আর 9 কে কত দিয়ে ভাগ যাবে 4 5 6 7 কিছু দিয়ে যাবে না, আর 9 ভাজিত 9 করলে কত হবে 1। তাহলে উৎপাদকগুলো কত কত পেলে, তাহলে 1 3 আর 9। আচ্ছা 16 কে যদি আমরা ভাগ করি 16 ভাজিত 1 করলে কত হয় 16, 16 ভাজিত 2 করলে কত হয় 8, ঠিক আছে। আচ্ছা 16 ভাজিত 3 4 দিয়ে যাবে, তাহলে 4 4 16, 5 6 7 8 8 দিয়ে যাবে, তাহলে 16 ভাজিত 8 করলে 16, আর 16 ভাজিত 16 করলে কত হবে 16। দেখো আমি এই 9 সংখ্যাটাও যৌগিক সংখ্যা লিখেছি আর 16 সংখ্যাটাও যৌগিক লিখেছি। দেখো দুটো সংখ্যার মধ্যে কিন্তু এক ছাড়া অন্য কোনো আর কমন সংখ্যা নেই। তাহলে এর উৎপাদকগুলো কি কি হলো 1 2 4 8 আর 16। দেখো উৎপাদকগুলো কিন্তু এই যে এইগুলো, আর এর উৎপাদকগুলো কিন্তু দেখো এইগুলা। তাহলে দেখো এখানের মধ্যে কত পেলাম 1 3 9, তাহলে দেখো আর এখানের মধ্যে কত পেলাম 1 2 4 8 16, তার মানে এখানেও কমন আছে 1, এখানেও কমন আছে 1। দেখো 1 ছাড়া কিন্তু আর অন্য কোনো সংখ্যা পেলাম নি, তাই দুটি যৌগিক সংখ্যাও কিন্তু পরস্পরের মৌলিক হতে পারে। আরেকটা কোশ্চেন মনের মধ্যে আসে, স্যার যদি একটা মৌলিক আর একটা যৌগিক হয় তাহলে সেক্ষেত্রেও কি তারা পরস্পরের মৌলিক হতে পারে, তাহলে সেটাই দেখি। তাহলে এটা আশা করি মুছে দিচ্ছি। তাহলে এটাও কিন্তু কনক্লুশন টানতে পারলাম কি এটাও কিন্তু আমাদের পরস্পরের মৌলিক, অর্থাৎ এই 9 ও 16 কিন্তু এগুলো পরস্পরের মৌলিক। আরেকটা কি দুটি সংখ্যা একটা মৌলিক আর একটা যৌগিক, তাহলে ঠিক আছে। তাহলে কি একটা মৌলিক ও একটা যৌগিক। আচ্ছা একটা মৌলিক সংখ্যা উদাহরণ বলো, ধরো একটা মৌলিক সংখ্যা 5 আর একটা যৌগিক সংখ্যা 8, ঠিক আছে। তার মানে মৌলিক সংখ্যাটা কত হলো 5 আর যৌগিক সংখ্যাটা 8। দেখো 5 যদি আমরা ভাগ করি তাহলে 5 ভাজিত 1 করলে কত হয় 5, আর 5 ভাজিত 5 করলে কত হয় 1। তাহলে 5 এর দুটো উৎপাদক, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে যে 5। আচ্ছা 8 কে যদি ভাগ করি 8 ভাজিত 1 করলে 8, 8 ভাজিত 2 করলে 4, 8 ভাজিত 3 4 করলে হয় 2, আর 8 ভাজিত 8 করলে কত হয় 1। তাহলে দেখো এর উৎপাদকগুলো কত হলো 1 2 4 আর 8।
তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র দুটা কমন পদে পেলাম, একটা পেলাম কত 1 আর একটা এখানেও কত পেলাম 1। অর্থাৎ দেখো একটা মৌলিক সংখ্যা ছিল 5 আর একটা যৌগিক সংখ্যা ছিল 8, এরাও কিন্তু পরস্পরের মৌলিক। তাহলে এরাও হয়ে গেল কি পরস্পরের মৌলিক। এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে যে দুটা সংখ্যা মৌলিক হলেও কিন্তু তারা পরস্পরের মৌলিক, দুটি সংখ্যা যৌগিক হলেও পরস্পরের মৌলিক, আর একটা মৌলিক একটা যৌগিক হলেও কিন্তু তারা পরস্পরের মৌলিক। এরকম তারা তোমরা যে কোনো ধরনের এক্সাম্পল নিয়ে তাহলে তোমরা দেখতে পারো যে কি পাচ্ছ, তোমরা সেগুলা দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা জিনিস জানতে হবে, যেটা আমাদের হচ্ছে যে যমজ মৌলিক। ঠিক আছে, যমজ মৌলিক, যমজকে কি বলা হয় টুইনস, তাই তো। টুইনসকে আমরা কি বলবো, এখানে ম্যাথমেটিক্সেও আছে টুইনস। ঠিক আছে, তাহলে শুধু কি বলে মানুষের মধ্যে থাকে টুইনস নয়, ম্যাথমেটিক্সও থাকে। ঠিক আছে, এখন আমরা কি পড়বো টুইনস প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে টুইন TWIN টুইন প্রাইম নাম্বার। ঠিক আছে, টুইন প্রাইম নাম্বার সেটা কি বলছি যমজ মৌলিক সংখ্যা। এটাকে আমরা কি বলছি যমজ মৌলিক। ঠিক আছে, টুইন প্রাইম নাম্বার অর্থাৎ কি যমজ মৌলিক সংখ্যা। যদি এটা হচ্ছে কি দুটা মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য যদি 2 হয়, সেটাকে আমরা কি বলছি দুটি মৌলিক সংখ্যা, যে কোনো দুটা মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য যদি 2 হয়, সেটাকে আমরা কি বলছি যমজ মৌলিক সংখ্যা। অর্থাৎ দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2 হলে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি কি যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরকম উদাহরণ আছে অবশ্যই, উদাহরণ ছাড়া তো অঙ্কে চলে না, নিশ্চয়ই এক্সাম্পল আছে। এক্সাম্পল দেখো, যদি আমরা 3 আর 5 নেই, দেখো 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য কত, পার্থক্য বলতে বিয়োগ, অর্থাৎ 3 আর 5 এর মধ্যে যদি বিয়োগ করি কত হয় পার্থক্য 2। তাহলে এটা এক পেয়ার, কিন্তু এটা জোড়া জোড়া। ঠিক আছে, কারণ দুটা মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য, তাই 3 আর 5 কিন্তু একটা জোড়। আর একটা জোড় হতে পারে কি 5 আর 7, দেখো এর মধ্যে পার্থক্য কিন্তু 2। আর একটা কত হতে পারে 11 আর 13, এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য কিন্তু 2। আর একটা কত হতে পারে 17 আর 19, এদের পার্থক্য কত, এদের পার্থক্য কিন্তু 2। আর একটা কথা হতে পারে 29, 31, এদের পার্থক্য কত, এদের পার্থক্য কিন্তু 2। আর একটা কথা হতে পারে 41, 43, এদের পার্থক্য কিন্তু 2। আর 59, 61, এদের পার্থক্য কিন্তু 2। আর একটা আছে 71 আর 73, এদের পার্থক্য কিন্তু 2। অর্থাৎ এই 1 থেকে 100 এর মধ্যে যদি আমরা যমজ মৌলিক সংখ্যা খুঁজি, তাহলে টোটাল এই 8 জোড়া। ঠিক আছে, টোটাল কত 8 জোড়াই কিন্তু এই আমরা যমজ মৌলিক সংখ্যা পাবো। এর বাইরে কিন্তু আর আমরা কোনো যমজ মৌলিক সংখ্যা আমরা পাবো না। তাহলে মনে রাখবে, তাহলে 1 থেকে 100 এর মধ্যে যদি যমজ মৌলিক সংখ্যা বলা হয়, তাহলে কিন্তু 8 জোড়া। অর্থাৎ জোড়া মৌলিক সংখ্যা নিয়ে আমি যদি তুলি, তাদের মধ্যে পার্থক্য যদি 2 আসে, তবেই আমরা বলবো হচ্ছে যে কি যমজ মৌলিক সংখ্যা। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার হচ্ছে যে মৌলিক সংখ্যা 2ও তো একটা মৌলিক সংখ্যা, 7ও তো একটা মৌলিক সংখ্যা, সেটার মধ্যে পার্থক্য যদি করি, দেখো 2 আর 7 এর মধ্যে পার্থক্য কত চলে আসবে 5, তাহলে সেটা কিন্তু যমজ বা হচ্ছে যে মৌলিক সংখ্যা হলো না। কারণ কি তাদের পার্থক্য আর 2 রইল না, তাহলে পার্থক্য তাদের মধ্যে যদি 2 না হয়, তাহলে সেটাকে আমরা কিন্তু যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো না। ঠিক আছে, আর একটা তোমাদের আর একটু হলেই তোমাদের আজকে মোটামুটি ক্লাস শেষ হবে। আজ তোমাদের যেটা বলছি, এবারে এই স্বাভাবিক সংখ্যা কয়েকটা আমাদের ধর্ম জানতে হয়। ঠিক আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যা শুরু করলাম, তাহলে স্বাভাবিক সংখ্যা দুটা ভাগ পেলাম, উৎপাদক বা হচ্ছে গুণনীয়কের ভিত্তি করে, সেটাকে আমরা বললাম মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা। আবার মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার আবার দুটো ভাগ, একটা হচ্ছে জোড় আর বিজোড়ের উপর ভিত্তি করে, তাহলে জোড় যৌগিক সংখ্যা বিজোড় যৌগিক সংখ্যা। তা বাদে আমরা করলাম কি কো প্রাইম বা পরস্পরের মৌলিক সংখ্যা, তারপরে কি বললাম যমজ মৌলিক সংখ্যা।
এখন আমরা কি পড়বো, শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার ধর্মটা আমাদেরকে জানতে হবে। কারণ স্বাভাবিক সংখ্যা কাকে বলে জানলাম, স্বাভাবিক সংখ্যার প্রকারভেদ জানলাম, এবারে কি স্বাভাবিক সংখ্যার ধর্মটা জানলে বা প্রপার্টি, অনেক ধর্ম আছে বাট আমাদের চারটা মেন হচ্ছে যে প্রপার্টি জানলেই হবে, বেশি কিছু জানা প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে দেখো স্বাভাবিক সংখ্যার ধর্ম বা বৈশিষ্ট্য যা কিছু বলতে পারো। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে কিন্তু নেক্সট ক্লাসে শুরু হবে। ঠিক আছে, তাই অবশ্যই এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তাহলে স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য বা ধর্ম। ঠিক আছে, তাহলে দেখো এই যে স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য বা ধর্ম বলতে আমাদের বদ্ধ প্রপার্টি, যেটাকে আমরা বলি ক্লোজার প্রপার্টি, সেটা যদি স্যাটিসফাই করে কিনা, অর্থাৎ সেটা যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে। কারণ আমরা ছোটবেলা থেকে যোগ, গুণ বা ভাগ, বিয়োগ এগুলাই করে এসেছি। তো এগুলা এই দুটো সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যদি আমরা তুলি, সেগুলাই কি আমরা দেখবো সেগুলোর মধ্যে যোগ, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা তুলে তারা কি যোগ করলে স্বাভাবিক সংখ্যাই হবে, বা বিয়োগ করলে স্বাভাবিক সংখ্যা হবে, কি গুণ করলে স্বাভাবিক সংখ্যা হবে, কি ভাগ করলে স্বাভাবিক সংখ্যা হবে, সেটা আমরা দেখবো। তাহলে দেখো আমি একটু আগে বলছিলাম কি হচ্ছে যে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হয়, তার মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে কি 1 2 3 4 5 এরকম ডট করে কত অসীম পর্যন্ত বিস্তৃত। তার মানে এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা যদি যোগ করি তাহলে এটা কি একটা স্বাভাবিক সংখ্যা হবে। এই পেনটা কালি শেষ হয়ে গেছে। নেক্সট দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যা হবে। যোগটাকে আমরা ইংলিশে কি বলে, অ্যাডিশন। তাহলে আমরা যদি যোগ করি, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা তুলি, তাহলে সেই দুটো কি স্বাভাবিক সংখ্যা হবে। দেখো তাহলে দেখো তুমি যা খুশি তুলো, আমি যদি দিলাম 1 সঙ্গে 5 যোগ করি তাহলে কত হবে, 6 হবে। তুমি যে কোনো যত বড় 7 2 3 1 এর সঙ্গে তুমি যদি 4 যোগ করো তাহলেও দেখো এটা কত হবে, 7 2 3 5, এটাও কিন্তু কি হলো, স্বাভাবিক সংখ্যাই হবে। তাহলে কি যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগ সেটা কিন্তু অবশ্যই কি হবে, স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ দুটো স্বাভাবিক সংখ্যার সমষ্টি সর্বদাই স্বাভাবিক সংখ্যা। তাহলে লিখো, তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগ সর্বদাই স্বাভাবিক সংখ্যা। আমি কিন্তু এই স্বাভাবিক সংখ্যা থেকে নিয়েছি। ঠিক আছে, মনে হতে পারে 7 2 3 এর কোথা থেকে পেলেন, আর এটাও তো ডট করে এর মধ্যে আছে। তুমি এরকম যে কোনো সংখ্যা লিখতে পারো, সেটাই কিন্তু স্বাভাবিক সংখ্যা পাবে। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগ কিন্তু সর্বদাই কি পেলাম, স্বাভাবিক সংখ্যা। যোগের ক্ষেত্রে দেখলাম, এবারে বিয়োগের ক্ষেত্রে দেখবো। তাহলে যোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুটো স্বাভাবিক সংখ্যা কি হয়ে গেল, যোগফল অবশ্যই স্বাভাবিক সংখ্যা হলো। এবারে বিয়োগের ক্ষেত্রে দেখবো, তাহলে বিয়োগের ক্ষেত্রেও কি দুটো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কি স্বাভাবিক সংখ্যা হবে, সেটা আমরা দেখবো। সেটাকে আমরা কি বলছি, বিয়োগটাকে আমরা বলি সাবট্রাকশন। তাহলে দেখো এইটা যদি আমরা দেখি, আচ্ছা যে কোনো দুটো সংখ্যা আমরা একটু আগে বলছিলাম, ধরো 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি 2, অর্থাৎ হ্যাঁ, তাহলে দেখো 5 একটা সংখ্যা তুললাম আর 2 একটা স্বাভাবিক সংখ্যা তুললাম, তাদের বিয়োগ করলাম 2 এলো। হ্যাঁ, এটা তো স্বাভাবিক সংখ্যা, অসুবিধা নেই। কিন্তু আমি যদি 5 তুললাম আর 5 থেকে যদি 5 সংখ্যাটাই বিয়োগ করি তাহলে কত আসবে, তাহলে কিন্তু 0 আসবে। এই 0 কি স্বাভাবিক সংখ্যা না, এই 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এই 0 তাহলে কি সংখ্যা, পরের দিন আমরা কিন্তু জানবো এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে এটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তাহলে পরের দিন এই 0 কি সংখ্যা, কিন্তু সেটা যদি জানতে চাও ভালো করে অবশ্যই কিন্তু ক্লাসটা দেখবে, পরের ক্লাস। তারপরে নেক্সট দেখো 5 থেকে আমরা যদি 8 বিয়োগ করি, আমি বিয়োগ করতে পারি, তাহলে 5 থেকে 8 বিয়োগ করলে কত হবে, -3। আচ্ছা -3 কি স্বাভাবিক সংখ্যা না, আমি তো বলছি স্বাভাবিক সংখ্যা অলওয়েজ পজিটিভ, ধনাত্মক। স্বাভাবিক সংখ্যা কখনো ঋণাত্মক হতেই পারে না।
আবার একের থেকে এই মানে 1 থেকে শুরু হয়, তাহলে -3, তাহলে এটা কি? এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এটাও কি সংখ্যা? এটাও কিন্তু জানতে হলে ওই একই ব্যাপার পরের দিন। তাহলে এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে এখানে আমরা কনক্লুশন কি টানতে পারি? অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে। হবে এমন কোনো গ্যারান্টি নেই। কারণ কি? এই যে দেখলাম একটা হলো, বাদবাকি কিন্তু এই দুটা হলো না। তার মানে তাহলে কি যোগের বেলা দেখছিলাম তুমি যাই দিয়ে যোগ করে না, কিন্তু সেই যোগফলটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা যাবে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সংখ্যা এলো না, হলো না। তাহলে 0 আর -3 বেরালো। পরের দিন এগুলো জানবো আমরা কি সংখ্যা। এবারে যোগ বিয়োগ গেল, তাহলে আমরা যোগ শিখি, বিয়োগ শিখি, তারপরে আমরা কি শিখি? গুণ। তাহলে এবারে গুণ দেখবো যে গুণের ক্ষেত্রে তাহলে স্বাভাবিক সংখ্যা কি, দুটা স্বাভাবিক সংখ্যার গুণ কি স্বাভাবিক সংখ্যা হয়? তাহলে এটা কি আমরা করব? গুণ। অর্থাৎ গুণ করলে, গুণ মানে কি? মাল্টিপ্লিকেশন। তাহলে গুণ অবশ্যই দেখবো। গুণটা করলে কি অবশ্যই এটা দুটো সংখ্যার গুণ করলে কি সেটা গুণফল অবশ্যই স্বাভাবিক সংখ্যা হয়। দেখো যে কোনো দুটো সংখ্যা তুলো, 7 তুললাম আর 21 তুললাম, দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 147 স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ে। অর্থাৎ তুমি যদি পরপর দেখে দেখে যাও 147 কোথাও একটা আসবে, অর্থাৎ 147 কিন্তু স্বাভাবিক সংখ্যা। তুমি যে কোনো দুটো সংখ্যা তুলো অবশ্যই সে দুটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এখানে কি টানলাম? কনক্লুশন কি টানতে পারি? যে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হলো। তাহলে যেমন দুটি সংখ্যার যোগ সর্বদাই স্বাভাবিক সংখ্যা, সেরকম দুটি সংখ্যার গুণও কিন্তু সর্বদাই স্বাভাবিক সংখ্যা। বিয়োগের ক্ষেত্রে কিন্তু হয়নি। ঠিক আছে, হতেও পারে না হতে পারে। এবারে আসি কি? এবারে আসি ডিভিশন অর্থাৎ ভাগ। তাহলে কারণ ছোটবেলা থেকে আমরা ওই 4টা জিনিসই শিখি, একটা যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, এরকম ক্রম অনুযায়ী আমরা শিখি। তাহলে এবারে আমরা কি আসবো? ভাগ। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি? ডিভিশন। তাহলে এবারে ভাগের ক্ষেত্রে আমরা দেখব। ভাগকে আমরা কি বলছি? DIVISION। ঠিক আছে, এই যে ডিভিশন, ডিভিশন করলে দেখবো আমরা সেই দুটো সংখ্যা। আচ্ছা, যে কোনো দুটো সংখ্যা তুলো। আমি যদি 4 সংখ্যাটা তুললাম, 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি অবশ্যই 2 এলো। হ্যাঁ, এটা তো স্বাভাবিক সংখ্যাই তো, 2 তো স্বাভাবিক সংখ্যা, কারণ 4ও স্বাভাবিক সংখ্যা, 2ও স্বাভাবিক সংখ্যা। তাকে 2কে যদি 4কে যদি 2 দিয়ে ভাগ করি অবশ্যই স্বাভাবিক সংখ্যা। আরো আছে, যদি 16কে আমরা 4 দিয়ে ভাগ করি সেটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা হতেই পারে। কিন্তু কিন্তু যদি আমরা 2কে 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা কত আছে? 1। 1ও তো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তাহলে এটাও তো স্বাভাবিক সংখ্যা, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমরা এই 2কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1-এর 2। এই 1-এর 2 আবার তো কোথাও স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখতে পাইনি। তাহলে 1-এর 2 মানে কত? 1-এর 2 মানে কত? 0.5। ঠিক আছে, অর্থাৎ এই 2কে যদি আমরা এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো এই 2কে যদি আমরা, তাহলে কি হয়? প্রথমে 0 যে দশমিক দিয়ে একটা 0 আসে, যে কত হয়? 2 5 10। ঠিক আছে, দশমিকের জন্য একটা 0 হলো, তাহলে কত হলো? 0.5। অর্থাৎ এই যে